সো আইএসএল একদিকে পুরোদমে চললে উল্টো দিকে কিন্তু বিভিন্ন রকমের খবর এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে। আমরা জানুয়ারি মাসের একদম শেষের দিকে রয়েছি, অর্থাৎ ট্রান্সফার উইন্ডোকে যদি কাজে লাগাতে হয় সেই ক্ষেত্রে হাতে আর কয়েক ঘন্টায় পড়ে রয়েছে, কয়েকটা দিন বাকি রয়েছে, এটাও আর বলা যাবে না, কয়েকটা ঘন্টায় পড়ে রয়েছে। কিন্তু তার মধ্যে সবথেকে বড় ব্লোটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে এসে গেছে, কারণ সেখানে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার, একজন অবশ্যই পারফরমেন্স ওয়াইজ ইম্পর্টেন্ট তো না, বাট স্টিল অস্কার ব্রুজোর প্ল্যানিংয়ে একটা পার্ট হয়ে থাকছিল সেই প্লেয়ার, টিমের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। আপাতত শোনা যাচ্ছে যে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে সিজন থেকে ছিটকে গেছে, বাকি আর কোনো ম্যাচই খেলতে পারবে না, এটা এখনই বলার সময় আসেনি। আরেকজন প্লেয়ার অবশ্যই হিজাজি মেহের, তাকে কিন্তু ধরা হয়েছে যে প্রায় সিজন থেকে ছিটকে গেছে। তো রিজন কী কী রয়েছে এবং অবশ্যই এর পরিবর্তে কী কী হতে পারে ইস্টবেঙ্গলে, সেগুলো নিয়ে কথা বলবো। মোহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিসভ তিনি পদত্যাগ করেছেন, কী রিজন রয়েছে, আফটার ম্যাচ কী আসতে পারে, কার বিকল্প, মানে কাকে বিকল্প হিসেবে ভাবছে মোহামেডান স্পোর্টিং। অবশ্যই মোহন বাগানে অনিরুদ্ধ থাপা খুব তাড়াতাড়ি ফিরে আসছে, কী রিপোর্টস রয়েছে সব কিছু ইন ডিটেলসে কথা বলবো। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। দেখো, মোহামেডান স্পোর্টিং একটা বড় রকম টালমাটাল সিচুয়েশনের মধ্যে রয়েছে, ম্যাচ ভালো খারাপ সব কিছুর মধ্যে রয়েছে। এবার যতটুকু মোহামেডান স্পোর্টিং ভালো করছিল না, মানে যা কিছু কোথাও একটা বেটারমেন্টের রাস্তাতে মোহামেডান স্পোর্টিং ছিল, এত নেগেটিভিটিসকে মানে মাথায় করে রেখে 3-4 মাস হয়ে গেল প্লেয়াররা ঠিকমতো স্যালারি পাচ্ছে না, কেউ কেউ তো পাচ্ছে না বললেই চলে। এবং তার মাঝখানে যদি কোচের বিদায় ঘটে, তাকে এক প্রকার প্রায় জোর করেই সরানো হলো বা তাকে স্টেপ ডাউন করতে বাধ্য করা হলো, এটা কিন্তু খুব, মানে আমি বলবো যে অন্ততপক্ষে কলকাতা ফুটবলের জন্য বা ইন্ডিয়ান ফুটবলের জন্য ইটস নট আ গুড ব্র্যান্ড। যে জায়গা থেকে আন্দ্রে চেরনিসভ তিনি চেষ্টা করছিলেন যে মোহামেডান স্পোর্টিংয়ের এই ভাঙা পরিস্থিতিতেও যে কিছুটা কাজ করা যাবে, সেই জায়গাতে আমার মনে হয় যে একটা বিরাট বড় ধাক্কা লাগলো। কোথাও প্লেয়াররা বা যারা সাপোর্ট স্টাফ রয়েছে, কোচ, তারাই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে এবং আলটিমেট এটা ফুটবলের ওপর একটা বিরাট বড় এফেক্ট ফেলবে। মাঠের পারফরমেন্স আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কতটা খারাপ কী হলো, এবং এরপর যারা সবথেকে বেশি সাফার করবে দে আর দ্য ফ্যান্স, যারা এর কোনো কিছুর মধ্যে নেই, যারা শুধুমাত্র রয়েছে টু এনজয় দ্য ফুটবল অ্যান্ড টু সাপোর্ট দ্য টিম অ্যান্ড প্লেয়ার্স। তো তারা কোথাও গিয়ে সাফারটা করবে। তো খুব তাড়াতাড়ি যেন এই সমস্যা মিটে যায়। আন্দ্রে চেরনিসভের পার্টটা সিরিয়াসলি বলছে আমার খুব খারাপ লাগছে, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের এত খারাপ পরিস্থিতির মধ্যে যে মানুষটা কোথাও টিমটাকে বেঁধে রাখতে, ধরে রাখতে বা প্লেয়ারদেরকে মোটিভেট করার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা নিয়েছিলেন, তাকে এইভাবে চলে যেতে হচ্ছে এবং তিনি এতটা বড় একটা ইমোশনাল মেসেজ ফ্যানেদেরকে দিচ্ছেন, সেটাও কিন্তু একটা খুবই খারাপ নিদর্শন আমি বলবো। এবং এর পরেই কিন্তু বেশ কিছু নাম ভেসে উঠেছে, যার মধ্যে অন্যতম একজন পড়শি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন, তার নাম ভেসে উঠছে। ইন্ডিয়ান কোচ হিসেবেই তাকে মোহামেডান স্পোর্টিং ইন্টারিম হেড কোচের দায়িত্ব দিতে পারেন, এরকমই কিছু আভাস শোনা যাচ্ছে। বাট যদিও এটা খুব একটা পাকা বিষয় না, তো সেই কারণে নাম ধাম গোত্র ইন ডিটেলস আমি আর কিছু শেয়ার করলাম না, কারণ আছে অনেকেই বেশি কিছু শেয়ার করে দিলে তারপর আবার মার্কেটে নেমে পড়বে। তো ইতিউতি শোনা যাচ্ছে, মানে এটাকে এত এখনই পাত্তা দেওয়ার খুব একটা যুক্তি আছে বলে মনে হয় না। সবেমাত্র এই ঘটনাটা ঘটেছে, এরপর হয়তো মোহামেডান স্পোর্টিংয়ের কিছু প্ল্যানস থাকবে। বাট সিরিয়াসলি বলছি যে অবস্থা রয়েছে সেখানে কোনো রেসপন্সিবল পার্সন তিনি দায়িত্ব নেবেন কি না, এটা একটা লাখ টাকার প্রশ্ন। তো মেহরাজউদ্দিন রয়েছে, তার হাতেই হয়তো পরবর্তী যে ডার্বি ম্যাচটা রয়েছে মোহন বাগানের বিরুদ্ধে, সেটাতে তার হাতে দায়িত্ব থাকবে। তো দেখা যাক মেহরাজউদ্দিন কী করে এই ভাঙা চোরা অবস্থাতে মোহামেডান স্পোর্টিংকে, মোহন বাগান মানে বাঘের মুখের সামনে দাঁড়িয়ে কী রেজাল্ট মোহামেডান স্পোর্টিংকে দিতে পারে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো অলমোস্ট এই টিমটা হসপিটাল হয়ে গেছে। মানে শুরুটা হয়েছিল সেই তোমার মোস্ট প্রবলি মাদি তালালের চোট দিয়ে, তারপর সাউল ক্রেসপো থেকে শুরু করে অনেক প্লেয়ার চোট আঘাত সব কিছুর মধ্যে দিয়ে আপ ডাউনে একটা কন্টিনিউয়াস রানের মধ্যে রয়েছে। অস্কার ব্রুজো যে একটা সপ্তাহে বা একটা দিন তার পুরো স্কোয়াডকে হাতে পাবেন, সেটা তিনি বোধহয় লাস্ট 2-3 মাসে ঠিক করে পাননি। মানে দায়িত্ব নেওয়ার পর থেকে এই সিচুয়েশনটা চলছে, কেউ না কেউ কোনো না কোনোভাবে মাঠের বাইরে কোনো না কোনো সময়। তো তিনি পুরো স্কোয়াডটাকে আজও অবধি ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর তিনি হাতে পাননি, যে পুরো স্কোয়াড তার হাতে রয়েছে, অন্তত 25-26টা প্লেয়ার তার হাতে অ্যাভেলেবেল রয়েছে এবং তিনি ফার্স্ট 11 বাছার জন্য ভীষণভাবে পরীক্ষার মুখে, কাকে ছেড়ে কাকে খেলাবেন সিচুয়েশন তৈরি হয়নি। তার এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে পরবর্তী যে ম্যাচটা রয়েছে কাদের দিয়ে ফার্স্ট 11 হবে, কারা খেলবে, কারা ইস্টবেঙ্গলের দায়িত্বটা নেবে যে ম্যাচটা জিততে হবে
ভালো ফুটবল খেলতে হবে, সেখানে অস্কার ব্রুজো অনেক বেশি চাপের মুখে পড়ে গেছেন। দেখো এই সিজনটা না ইস্টবেঙ্গল ফ্যানরা আমার মনে হয় যে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে। এর সবথেকে বড় রিজন হচ্ছে যে লাস্ট সিজনটা যেরকম অবস্থায় ছিল, যতটা পজিটিভলি শেষ হয়েছিল ঠিক ততটা পজিটিভলি কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে সিজনটা স্টার্ট করেছিল। ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল তুলেছিল। তো তুমি যখন মার্কেটে ভালো প্লেয়ার তুলছো তখন তোমার একটা হোপ কোথাও টপ লেভেলে গিয়ে হিট করে যাবে যে উই ক্যান ডু ভেরি ওয়েল, ভেরি ওয়েল। কিন্তু সেটা হয়নি। এত কিছু লটস অফ থিংসের পর এবং মাঠের বাইরে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি, ইন্ডিয়ান ফুটবলের বিগেস্ট ট্রান্সফার কন্ট্রোভার্সি হওয়ার পরেও ইস্টবেঙ্গল মাঠের মধ্যে রেজাল্ট পায়নি। কার্লোস কুয়াদ্রাতের প্রথমের টেনিওরটা খুব বাজেভাবে ইস্টবেঙ্গলকে হিট করেছিল। তারপর অস্কার ব্রুজো আসার পর শুরুটা একটু খারাপ হলেও তিনি যখন টিমের হাল পুরোপুরি ধরতে শুরু করে দিয়েছেন তখন তিনি একদম টিমকে সঠিক রাস্তাতে নিয়ে আসতে পেরেছেন। সাময়িক কিছু সময় পরপর কিছু ম্যাচ, বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা অনেক বেশি ভাইটাল এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে, যেটা অস্কার ব্রুজো তিনি নিজেও বলছেন যে এবার আমার ফোকাসটা এএফসির দিকে চলে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আইএসএলে আর ইস্টবেঙ্গলে সেইভাবে বড় কিছু পাওয়ার নেই। যদি এএফসিতে কিছু ভালো হতে পারে তাহলে একটা ম্যাক্সিমাম ভালো লেভেল অবধি ইস্টবেঙ্গল রিচ করতে পারবে, প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে নেবে। এবং তারপর যখন তিনি একটা ভালো জায়গাতে ইস্টবেঙ্গলকে নিয়ে আসার রাস্তায় রয়েছেন, যে জিনিসটা সব থেকে বাজেভাবে হিট করতে শুরু করলো সেটা হচ্ছে ইঞ্জুরি। মাদি তালাল, সাউল ক্রেসপো, আনোয়ার আলী, তারপর মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া, মার্ক জোথানপুইয়া, দেয়ার আর লটস অফ প্লেয়ার্স যারা কখনো না কখনো কোনো না কোনোভাবে চোটের কারণে এতদিন ধরে টিমের এই যে একটা ডাউন ডাউন ডাউন, কিছু মাঝখানে আপ, কিছু ভালো এসব চলছিল, তার জন্য একদম মানে আমি পরিষ্কার বলবো একদম সরাসরিভাবে জড়িত ছিল। কিন্তু এখন যে সিচুয়েশনটা হয়ে গেছে যে একদিকে ক্লেইটন সিলভা, তার গ্রোইন ইঞ্জুরি হয়েছে, সম্ভবত সামনের 2 থেকে 3 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে, এটা বাড়তে পারে। এবার এটা যদি বেড়ে যায় তাহলে খুব পরিষ্কারভাবে তোমরা অ্যাজিউম করে নিতে পারছো যে তারপর আর সিজনটা খুব বড় আকারে বেঁচে থাকবে না ইস্টবেঙ্গলের জন্য। তো বলা চলে যে অলমোস্ট সিজনটা ক্লেটন সিলভার জন্য শেষ হয়ে গেল, কারণ 2 to 3 উইকস যদি একটা প্লেয়ারকে মাঠের বাইরে থাকতে হয়, অ্যান্ড আমরা যদি ওর এজের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু তারপর ওর কাছে ফিরে আসাটা বিরাট চ্যালেঞ্জ, যে অত তাড়াতাড়ি ও রিকভার করতে পারবে কিনা। তাহলে তার রিপ্লেসমেন্ট হয়তো কেউ আসতে পারে, আসছি সেই প্রসঙ্গে পরে। দ্বিতীয় প্লেয়ার হচ্ছে হিজাজি মেহের। এতটাই তার খারাপ মানে ভাগ্য যে ট্রেনিং সেশনে তার হাঁটু এমনভাবে টুইস্ট করেছে যে রিপোর্ট কিন্তু অসম্ভব খারাপ। মানে এতটা খারাপ রিপোর্ট হয়তো ইস্টবেঙ্গল এক্সপেক্ট করতে পারেনি যতটা খারাপ রিপোর্ট হিজাজি মাহেরের এসেছে। এবং এটা ইস্টবেঙ্গলের জন্য আরও একটা বড় ব্লো, কারণ হিজাজি মাহের কিছুটা রিদিম ফিরে পেয়েছিল, কারণ হেক্টর ইউসতে সেও এখনও আনফিট রয়েছে, পুরোপুরি 90 মিনিটস খেলার জন্য ফিট নেই। তো হিজাজি মাহের সেই জায়গাতে কিছুটা আমি বলবো যে স্টেবিলিটি আনতে পেরেছিল অস্কার ব্রুজোর কোচিং সিস্টেমটাতে বা তার থিওরিতে, কোথাও নিজেকে খাপ খাওয়াতে পেরেছিল। লাস্ট ম্যাচে গোলও করেছিল, উইনিং গোল ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হিজাজি মেহেরের এই আনলাকি ইঞ্জুরিটাও কিন্তু ইস্টবেঙ্গলকে ব্লো করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এমন একটা টাইমে এই সিচুয়েশনটা হয়েছে যে সময়টা খুব কম, হাতে আর কয়েকটা ঘন্টা পড়ে রয়েছে, সামান্য কিছু সময় পড়ে রয়েছে, তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলকে পরিবর্তন করতে হবে, এই দুজন প্লেয়ারের পরিবর্তন কাউকে নিয়ে আসতে হবে। এবং অস্কার ব্রুজো তিনি বেশ কিছু নাম ইতিমধ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছেন এবং কথাবার্তা শোনা যাচ্ছে যে শুরু হয়েছে, দুজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট আসবে এরকম একটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। কিন্তু একটা বড় এখানে প্রশ্ন হচ্ছে যে যদি ধরে নেওয়া যায় যে এই দুজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট এসে গেল এবং তারা আসার পর যে সময়টা লাগবে তাদের মানিয়ে নিতে, তাদের অ্যাডজাস্ট হতে, সেটা এখানের ওয়েদার হোক, সেটা কোচিং সিস্টেম হোক, সেটাও কিন্তু একটা সময় লাগবে। আমরা রিচার্ড সেলিসের ক্ষেত্রেও দেখেছি তার আস্তে আস্তে এতটা সময় লেগে গেল যে তারপর তার এসে মানিয়ে নিতে, তার মাঝখানে ভেবে দেখো যে অনেক কটা ম্যাচ কিন্তু হয়ে গেছে। আরও আগে রিচার্ড সেলিসের এসে যাওয়া দরকার ছিল, কারণ মাদিতালাল অনেক আগে চোট পেয়ে গেছে, অনেক আগে কিন্তু একটা রিপ্লেসমেন্ট আসা দরকার ছিল। রিচার্ড সেলিস ডেফিনেটলি ভালো একটা প্লেয়ার এসেছে, খুব ভালো হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের এই ক্ষেত্রে আর্জেন্সি আরও দেখানো দরকার ছিল, আরও আগে প্লেয়ার আসা দরকার ছিল। এবার এই দুজনের রিপ্লেসমেন্ট কত তাড়াতাড়ি আসে সেটাও একটা বড় ফ্যাক্টর হবে, কারণ খুব বেশি ম্যাচ কিন্তু আর বাকি নেই।
আইএসএলে হাতে গোনা কিছু ম্যাচ বাকি রয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে তোমার মোস্ট প্রবলি একদম মার্চ মাসের ফার্স্ট উইকে। তো যে প্লেয়ার আসুক না কেন তাকে কিন্তু ফেব্রুয়ারির মিডের মধ্যে 14 to 15 ফেব্রুয়ারির মধ্যে তাকে পুরোপুরি সেটেলড হয়ে যেতে হবে এই টিমটার সাথে। তো সময় খুব কম রয়েছে, 2 উইকস সামথিং সময় রয়েছে, তার মধ্যে প্লেয়ারটাকে সেটেল হতে হবে যাতে একটা এই ধরনের টুর্নামেন্টে, একটা কন্টিনেন্টাল টুর্নামেন্টে গিয়ে সেই প্লেয়ারটা ভালো করতে পারে, টিমের সাথে কম্বাইন্ড হতে পারে। তো দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয়। কিন্তু পরবর্তী ম্যাচে ডিফেন্স লাইনে কি হবে, বা কোথাও নাম্বার 10 রোলটাতে কি হবে, কে ক্রিয়েটিভিটির দায়িত্ব নেবে বা কে ওয়ার্কলোডটা নেবে, যেটা কিছুটা আমি বলবো যে ক্লেটন সিলভার ওপর অস্কার ব্রুজো দিচ্ছিলেন। হয়তো এফেক্টিভনেস আমরা দেখতে পাইনি, হয়তো আমরা প্রোডাক্টিভিটি দেখতে পাইনি, বাট আমরা ওয়ার্কলোডটা দেখতে পাচ্ছিলাম যে কোথাও সেটা নিচ্ছিল। সেখানে কোথাও ইন্ডিয়ান প্লেয়ারের উপর ভরসা করতে হবে। আর ডিফেন্সে তো অল ইন্ডিয়ান হয়তো ডিফেন্স লাইন নামাতে হবে, কারণ হেক্টর ইউজ তো 90 মিনিটের জন্য ফিট না। যদি তাকে শুরু থেকে ইউজ করা হয় তাহলে ম্যাক্সিমাম 50 to 60 মিনিটস হয়তো ইউজ হবে, যদি পরিবর্তে আনতে হয় তাহলে ওই 60-65 মিনিটস এরকম একটা টাইমে তাকে নিয়ে আসতে হবে। তো 90 মিনিটসে খেলার মতো অবস্থাতে হেক্টর ইউজতে নেই। দেখা যাক সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল অর্থাৎ অস্কার ব্রুজো কী প্ল্যানিং নিয়ে পরবর্তী ম্যাচটাতে নামে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মোহনবাগানের ব্যাপার। খুব ডিটেলসে বলার কিছু নেই, কারণ খুব বেশি প্লেয়ারকে নিয়ে এই মুহূর্তে বলার কিছু নেই। একজন প্লেয়ারকে নিয়ে বলা রয়েছে, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান অনিরুদ্ধ থাপা। দেখো, থাপা যেদিন থেকে চোট পেয়েছে, যেদিন থেকে কিছুটা আনসার্টেন অবস্থায় রয়েছে যে খেলবে কি খেলবে না, খেলবে কি খেলবে না, তার মাঝখান দিয়ে মোহনবাগান অনেক কটা ম্যাচ খেলে ফেলেছে। কিছু ম্যাচ আমি বলবো যে থাপার যে অভাবটা, থাপা অ্যাকচুয়ালি যে পজিশনটাকে কভার করতো সেটা আমরা খুব ডেসপারেটলি বুঝতে পারছিলাম যে থাপা নেই, থাপাকে মিস করা হচ্ছে, কোথাও মাঝমাঠে থাপার উপস্থিতিরও দরকার রয়েছে। তো যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে থাপা সম্ভবত মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে থাকছে না। এবার যদি খুব ফাস্ট রিকভারির মাধ্যমে ফিরে আসে তাহলে হয়তো আমরা বেঞ্চে দেখতে পারি, তার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। কিন্তু তার পরের ম্যাচটা সম্ভবত, সেই ম্যাচটা বোধহয় পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে, ইফ আই এম নট সো রং, তাহলে সেই ম্যাচে কিন্তু সম্ভাবনা রয়েছে অনিরুদ্ধ থাপার টিমের মধ্যে ফিরে আসা, অন্ততপক্ষে স্কোয়াডে ফিরে আসার। এবার ডিপেন্ড করছে যে হোসে মরিনা তিনি কীভাবে দেখতে চাইছেন সেই ম্যাচটাকে, শুরু থেকে তিনি কি অ্যাপ্রোচ দেখাতে চাইছেন, সেই অনুযায়ী আমরা হয়তো থাপাকে স্টার্টিং 11-এ দেখবো, অথবা আমরা বেঞ্চ থেকে স্টার্ট করতে দেখবো। বাট যে জিনিসটা আমি লাস্ট কয়েকটা ম্যাচে সিরিয়াসলি ফিল করেছি, আগের ম্যাচটাতেও রিভিউ সময় আমি কথা বলেছি, যে থাপাকে কোথাও আমি কিন্তু ব্যাডলি মিস করছিলাম। কারণ একদিকে যখন আপুইয়ার নিচে অনেকটা ব্লকিং রোল নিচ্ছে, ওপরের দিকে যখন গ্রেগ স্টুয়ার্ট হোক বা পেত্রাতস হোক পুরোপুরি ক্রিয়েটিভিটি রোলটা নিচ্ছে, তখন মাঝখানে এই যে স্ক্রিনিংয়ের যে দায়িত্বটা, এবং একজন বল প্লেয়িং মিডফিল্ডার যে ভালো পাসটা বাড়াতে জানে, যার পায়ে সেই কাজটা রয়েছে, সেই ক্ষেত্রে আমি থাপাকে অনেক বেশি মিস করছিলাম। কারণ সাহাল আব্দুল সামাদ অনেক বেশি অ্যাটাকিং একজন মিডফিল্ডার, তাকে নিচে নেমে এসে খুব বেশি আমরা আপুইয়াকে হেল্প করতে দেখিনি। আবার উল্টো দিকে দীপক টাংরি এমন একটা প্লেয়ার যে অনেক বেশি ডিফেন্সিভ রোল নিতে পছন্দ করে, অ্যাটাকের সময় গিয়ে তাকে খুব বেশি এফেক্টিভনেস দেখাতে দেখি না, যে একটা ভালো পাস বাড়ালো, একটা খুব সুন্দর থ্রু বাড়ালো, একটা ডিফেন্সের এমন পাস বাড়ালো যেটা থাপা বাড়িয়ে থাকে, সেরকমটা আমরা দেখি না। তো দুজন দু রকমের প্লেয়ার, সেখানে থাপা এমন একজন প্লেয়ার যে পুরোটা কাভার করতে পারে, একটা বক্স থেকে একটা বক্স অবধি অনায়াসে তার যে বিচরণ, সেটা আমরা কোথাও মিস করছিলাম। তো আমার মনে হয় যে আর খুব বেশি সময় সেটাকে মিস করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু অনিরুদ্ধ থাপা ফিরছে, ট্রেনিংয়ের মধ্যে এই মুহূর্তে ঢুকে গেছে। মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচে যদি রিস্ক নিতে না চান তাহলে পরবর্তী ম্যাচে ডেফিনেটলি অনিরুদ্ধ থাপা কিন্তু ফিরছে। তবে মোহামেডান স্পোর্টিং ম্যাচটাতে যদি আমরা দেখতে পাই থাপাকে অন্ততপক্ষে বেঞ্চে, অবাক হওয়ার কিছু থাকবে না, বরং এতে মোহনবাগান সমর্থকদের আনন্দই হবে। তো দেখা যাক কী হয়। এই মুহূর্তে সব কিছুই জমে গেছে, লিগ ফাইট থেকে শুরু করে উল্টো দিকে বিভিন্ন রকম আপডেটস বা টিমগুলোর অন্দরের বিভিন্ন ব্যাপার। তো সবটা নিয়ে তোমাদের কোন কোন বিষয়ে কী কী ওপিনিয়ন উঠে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।